গোলসেন্স প্রবাসী বিশ্বকাপে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাজ্য প্রবাসী শেখ কামরুল ইসলাম, উপস্থিত আছেন গোলসেন্স গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা চিফ রেভিনিউ অফিসার রেজাউর রহমান এবং ক্রীড়া সাংবাদিক ফুটবল বিশ্লেষক সামিন ইয়াসির প্রিয়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আমাদের আরেকজন জনপ্রিয় অতিথি এবং বাংলাদেশের খুব নামকরা উপস্থাপিকা সোহেলি চাকমা। সোহেলি চাকমা, আপনাকেও স্বাগত। আপনার টাকা কি শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। আমি জানি আপনি খুব ব্যস্ত, আপনার পেশাগত দায়িত্ব আছে, তারপরেও আপনাকে বসিয়ে রেখেছি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। আর প্রিয় দর্শক, এদের সঙ্গে আমি রাজীব খান আছি সারাটার সময়। সোহেলি চাকমা, কেমন খেলা দেখলেন এই পর্যন্ত? ব্রাজিলের একদম জার্সি পরে আছেন, তার মানে তো কোনো প্রশ্ন থাকার কথা না আপনি কার সাপোর্টার। আমার জার্সি দেখেই বুঝে যাওয়ার দরকার যে আমি আসলে একজন খুব বড় ব্রাজিলের সাপোর্টার। এবং সত্যি কথা বলতে এবারের টাইমিংটা একটু অড আমাদের দেশের যারা আসলে ফুটবল প্রেমী আছে তাদের জন্য। তো সেই জায়গা থেকে আসলে সবগুলো ম্যাচ আমার দেখা হয়ে ওঠেনি, কিন্তু ব্রাজিলের কোনো ম্যাচ আমি আসলে মিস করতে চাই না। প্রথমটাও করিনি, প্রথমটা আসলে সবাই দেখেছে, ড্র করেছে। তো আগামীকাল আবার সকাল 6টায় আছে, 6:30টায়। তো আমি খুবই আশাবাদী। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে হাইতির সাথেই ম্যাচটা হচ্ছে। তো সেই জায়গা থেকে বলবো যে হাইতি প্রথমবার খেলেছিল 1978 সালে। তো এই যে 52 বছর পরে তারা আবার যে আসছে এবারে, এটা তাদের দ্বিতীয় বিশ্বকাপ। তো সেই জায়গা থেকে আমি আশাবাদী যে ব্রাজিল ভালো করবে, এটা নিঃসন্দেহে বলতে পারি। কিন্তু যেহেতু এবছর বিশ্বকাপটা একটু ভিন্ন, যাদেরকে আমরা ছোট দল ভাবছি, যারা প্রথম অংশগ্রহণ করছে, তারা যেভাবে খুব দাপুটেভাবে খেলছে, সে জায়গা থেকে আসলে আনপ্রেডিক্টেবল। কিন্তু আমি একজন ব্রাজিলের সাপোর্টার হিসেবে আমি চাই যে ব্রাজিল ভালো খেলুক এবং তাদের যে এক্সামিনেশন সেটা তারা অবশ্যই গ্র্যাব করতে পারো। আপনি বলছিলেন শুরুতেই যে আপনি ব্রাজিলের খুব বড় সমর্থক। তো এত বড় সমর্থক ব্রাজিলের হাতে কখনো শিরোপা দেখেছেন আপনি? অবশ্যই দেখেছি। ছবিতে না খেলায়? না, আমি আসলে 2002-এ দেখেছি, কিন্তু তখন হয়তো বা খেলা ওভাবে বুঝি না। তখন সবাই গোল বললে ওই গোলের সাথে সাথে আর কি আসলে এনজয় করতাম, গোল জিনিসটা বুঝতাম আর কি। তো দেখেছি বলা যায়, এমন না যে শুধুমাত্র আর্কাইভ থেকে দেখেছি। 2 যুগ আগের কথা বলছেন আর কি। এর মধ্যে তো ব্রাজিলের খুব ভালো কিছু সফলতা চোখে পড়েনি আমাদের। হয়তো সেভাবে তারা শিরোপা পায়নি, কিন্তু আপনি যদি 1930 সাল থেকে 2026, তো এখনো আমরা জানি না কারা পাবে, কিন্তু 22 সাল পর্যন্ত যদি আপনি এখনো পরিসংখ্যান দেখেন, ব্রাজিলকে আসলে এখনো কোনো দল বিট করতে পারেনি। সো যেটা বেস্ট, সবকটি বিশ্বকাপ সবকটি খেলেছে এবং তারাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি শিরোপা জয়ী। এবং এছাড়াও যে বাইরের বিভিন্ন ক্লাব বা বিভিন্ন কাপ আছে, কোপা থেকে শুরু করে আরো যেসব ম্যাচগুলো হয়, শিরোপা অনেক শিরোপা আছে ব্রাজিলের ঘরে আসলে। তো যেটা বেস্ট সেটাকেই তো আসলে সাপোর্ট করতে হয়। প্রথম খেলা তো দেখেছেন? হ্যাঁ। মরক্কোর মতো একটি দলের কাছে না, আসলে মরক্কোকে খুব ছোট করে দেখা যাবে না। আপনি যদি র্যাঙ্কিং দেখেন, ব্রাজিলের র্যাঙ্কিং ছিল 6, মরক্কোর র্যাঙ্কিং ছিল 7। তবে হাইতির ক্ষেত্রে একটু ভিন্ন। হাইতির র্যাঙ্কিং আসলে এবার 83-তে আছে তারা। তো সে জায়গায় ব্রাজিল আছে 6-এ, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু মরক্কোকে যেভাবে প্রতিপক্ষ দল, বিশেষ করে আকাশী নীল দল যারা আছে, তারা একটু খুব ছোট করে দেখছিল। আসলে সেভাবে ছোট করে দেখার কিছু নেই। মরক্কো খুব ভালো খেলেছে, গতবারেও তারা খুব ভালো খেলেছে। সেই জায়গা থেকে ড্র করেছে। আমরা বলবো যে তবে হ্যাঁ, ব্রাজিলের আরো একটু ভালো খেলা দরকার। আমরা যারা তাদের ভক্ত আছি, সমর্থক আছি, আমরা চাই তারা আরো ভালো খেলুক, কারণ তাদের যে খেলার একটা ছন্দ আছে, সেটার প্রেমেই কিন্তু আসলে ব্রাজিল সমর্থকরা। আচ্ছা, আমরা ঠিক এই জায়গায় আরেকবার আসবো আপনার কাছে। প্রিয়, যে ব্রাজিলের খেলায় ছন্দ আছে, আর্জেন্টিনার খেলায় কি কোনো ছন্দ নেই? এটা আসলে ব্রাজিল ভক্তরা সবসময় বলে থাকে। আসলে আর্জেন্টিনা যখনই ম্যাচ জিতে, তারা সবসময় ওই ম্যাচগুলোতে প্রবলেম বের করার চেষ্টা করে, যে অফসাইড ছিল কিনা, বা পেনাল্টি কেন হইলো, পেনাল্টি কেন দিল, কার্ড হইতে পারতো, হয় নাই কেন, এরকম অনেক কিছুই বলে তারা। কিন্তু এই বিষয়ে আমি একমত না। আমার কাছে, আমি সবসময় লাতিন ফুটবলের ভক্ত। আমার কাছে সবসময় লাতিন ফুটবলটা বেটার মনে হয় ইউরোপের ফুটবলের থেকে। ইউরোপে হয়তো কিছু ক্যালকুলেটিভ ফুটবল খেলে বা হিসাব করা খেলা, ওদের একদম ট্যাকটিক্যালি সাউন্ড, ট্যাকটিক্যালি প্রুফ টিম সবগুলো। কিন্তু লাতিন ফুটবলে কিন্তু আপনার যে একক নৈপুণ্য দেখানোর যে বিষয়টা, এটা কিন্তু শুধুমাত্র লাতিন ফুটবলেই দেখা যায়। আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, লাতিন ফুটবলের দুইটা পরাশক্তি।
অ্যান্ড তাদের সাথে কিন্তু এখন এই সময়ে এসে ইউরোপের দলগুলো হিমশিম খায় আসলে। And যদিও ব্রাজিলের শুরুটা ভালো হয় নাই, অপরদিকে আর্জেন্টিনার শুরুটা ভালো হয়েছে। নিশ্চয়ই ব্রাজিলের মতো দল কালকের ম্যাচেই হয়তো কামব্যাক করতে পারে, কিন্তু আর্জেন্টিনা যেভাবে শুরু করেছে তারা যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে এবার হয়তো তারা শিরোপা জিতবে। যেই খেলাগুলো হলো, গেল রাতে আমরা 4টা খেলা হয়েছে, 4টা খেলার এই ফলাফল নিয়ে যদি বলেন, কানাডার মতো একটি দল গতবারের হোস্ট কাতারকে 6টি গোল দিয়েছে। আমরা যদি খেলার র্যাঙ্কিংয়ের হিসাবে চিন্তা করি বা সাম্প্রতিক ফর্মের হিসাবে চিন্তা করি, তাহলে কিন্তু কানাডা বেটার টিম কাতারের থেকে। আসলে কাতার কিন্তু এশিয়ার চ্যাম্পিয়ন টিম, সাবেক চ্যাম্পিয়ন আমি জানি, গতবারের হোস্টও ছিল, কিন্তু কাতার প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সাথে 1 গোলে ড্র করেছিল, সেদিন কিন্তু তারা অসাধারণ খেলেছে, কোনো সন্দেহ নেই সেটাই। কিন্তু কালকের যেই ম্যাচটা কানাডার সাথে, তারা কিন্তু 33 মিনিট একটা লাল কার্ড খেয়েছিল, আপনি যদি জানেন। হ্যাঁ আমি জানি, একটি না দুটি আসলে লাল কার্ড পুরো ম্যাচে। তারা 9 জন নিয়ে খেলেছে। আপনি যখন 9 জন নিয়ে একটা টিম খেলেন বিশ্বকাপের মতো জায়গায়, আপনি যে টিমের সাথেই খেলেন আপনার কিন্তু ম্যাচটা অনেক কঠিন হবে। সেখানে কানাডা আমি অবশ্যই বলবো যেভাবে খেলেছে তারা শুরুর মিনিট থেকে, তাদের নিজেদের মাঠে খেলা, তারা 2 বিশ্বকাপ, এটা তাদের 3rd বিশ্বকাপ, তারা কিন্তু কখনোই ম্যাচ জিতেনি। তাদেরও একটা আশা ছিল যে তারা নিজেদের মাঠে নিজেদের চেনা পরিবেশে প্রথম জয়টা তাদের দর্শকদের উপহার দিবে, সেভাবে কিন্তু তারা খেলেছে। এবং যেই ফুটবলারটা হ্যাট্রিক করেছে, সেই স্ট্রাইকারটা জনাথন ডেভিস, সে কিন্তু ইউভেন্টাসের মতো ক্লাবের স্ট্রাইকার। তো আপনি কিন্তু কোনো অংশেই কানাডাকে পিছিয়ে রাখতে পারবেন না। আর সুইজারল্যান্ডের আমি যেটা বলবো, সুইজারল্যান্ডও কিন্তু কামব্যাক করেছে। ফার্স্ট ম্যাচে ড্র করেছিল কাতারের সাথে, কিন্তু সেকেন্ড ম্যাচে তারা বসনিয়ার সাথে 4-1 গোলে জিতেছে। আবার আসবো রেজাউর রহমান, আপনার কাছেও আসবো, এবং কামরুল সাহেব আপনার কাছেও আসবো। আমি সোহেলের কাছে আরেকবার আসছি। যেটি প্রিয় বলছিলেন যে ব্রাজিলের দর্শকরা, সাপোর্টাররা আর্জেন্টিনার সাফল্যকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করে, আসলেও কি তাই? আমার কাছে এটা মনে হয় ভিন্ন। সে যেটা বলছে সেটার থেকে রিভার্সটা আমার কাছে মনে হয় যে ব্রাজিল সমর্থকরা আসলে শুধুমাত্র যে ব্রাজিলের শিরোপা দেখে তাদেরকে সাপোর্ট করে তা না, ব্রাজিলের যে ছন্দময় খেলা সেটাকে দেখেই তারা উপভোগ করে এবং সেজন্যই তারা ব্রাজিলকে সাপোর্ট করে। বরং আর্জেন্টাইন সাপোর্টার যারা আছে, দেখা যায় যে খেলা হয়েছে মরক্কো ব্রাজিলের, কিন্তু আর্জেন্টিনারা মানে রাতের থেকে হচ্ছে মানে তাদের ঘুম হয় না যে ব্রাজিল বেকি হারবে। তো দেখা গেছে যে ব্রাজিলের যারা অ্যাকচুয়াল ফ্যান তাদের থেকে তাদের বেশি মানে মাথা ব্যথা। তো এটা বেসিক্যালি চিত্রটা কিন্তু এমন। ব্রাজিল অবশ্যই ছন্দময় খেলে এবং আমরা ছোটবেলায় দেখেছি আরো সুন্দর খেলা উপহার দিত ব্রাজিল, যদিও বা এখন সেই খেলাটি নেই। তবে আরেকটা বিষয় বলতে চাই, আমি হয়তোবা আর্জেন্টিনার সাপোর্টার না, কিন্তু লিওনেল মেসির আমি অনেক বড় ভক্ত। মানে তার খেলা, সে মানে হি ইজ অ্যাকচুয়ালি ম্যাজিক্যাল ম্যান। মানে তার খেলা যখন দেখি মুগ্ধ হয়ে যায়, এবং তার পায়ে যখন বলটা যায় তখন চারপাশে আর কোনো কিছু আসলে চোখে পড়ে না। সে না থাকলে কি হবে আর্জেন্টিনার? আমারও একই প্রশ্ন, আমিও আসলে একই প্রশ্নই করতে চাই যে এই যে 26 সালে মেসিকে তাও আমরা খেলতে দেখছি, যখন 30 সালে খেলবে না তখন আসলে আর্জেন্টিনার কি হবে, এটা নিয়ে আমারও ভাবনা। ব্রাজিলের কি আপনি আরেকটা বিখ্যাত জিনিস আছে, সেটার নাম শুনেছেন? সাম্বা। হ্যাঁ, সাম্বা ড্যান্স। হ্যাঁ, সাম্বা ড্যান্স। ওদের এই সাম্বা ড্যান্সটা নিয়ে আসলে বলার কিছু নেই। ব্রাজিলকে যেভাবে এই সাম্বা দিয়ে আমরা চিনি, এবং আমরা ব্রাজিলের যে প্লেয়ার আছে তাদেরকে যে সেলেসাও বলি, মানে এই জিনিসটা আসলে আমরা ব্রাজিল যারা সমর্থক তারা না হলেও সবাই আসলে জানে। সাম্বা পারেন না ওভাবে আসলে? আচ্ছা, পারলেও অবশ্য সেই সময় নেই, দেখার উপায় নেই। তবে আপনার জন্য শুভকামনা। আমি জানি যে আপনার বড় একটি কাজ রয়েছে, তারপর আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সোহেলি চাকমা, এবং আপনার দলের জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ আপনাকেও। শেখ কামরুল ইসলাম, আপনি শুনছিলেন আমাদের ব্রাজিল এবং আর্জেন্টিনার 2 সমর্থকের কথা। আপনি নিজে ইংল্যান্ডে থাকেন, ইংল্যান্ডও কিন্তু এবার খেলছে। আপনি কাকে সাপোর্ট করেন? ইনফ্যাক্ট আমি র্যাঙ্কিং দেখতেছিলাম যে আর্জেন্টিনার চেয়েও এবার ইংল্যান্ড ফেভারিট, স্পেনের পরেই। ফ্রান্স, স্পেন, দেন ইংল্যান্ড। এটা খুবই আমার জন্য উচ্ছ্বসিত। যদিও কিন্তু ব্যক্তি হিসাবে মেসি মানে মেসির জন্য ক্রেজি যেসব মানুষ তার ভিতরে আমি একজন। কিন্তু দল হিসাবে ইংল্যান্ড জিতুক বিশ্বকাপ, আমাদের সেই ম্যারাডোনার সেই আপনার মানে গড হ্যান্ডসের গোলসের পরে আমরা ইংল্যান্ড হিসাবে তেমন কিছু অর্জন করতে পারিনি। কিন্তু এবার যেভাবে খেললো
ক্রোয়েশিয়া পার্টিকুলারলি, ক্রোয়েশিয়া তো গতবার সেমিফাইনালে গেছিল আই থিঙ্ক, সে ক্রোয়েশিয়াকে যেভাবেই মানে খুব টাইট হেরে গেছে, মানে জিতছে তা না, খুব ভালোভাবে বিট করতে পারলো। আমরা অ্যাকচুয়ালি ফুটবল তো অনেক সময় মিরাকলও হয়, আমরা আশাবাদী যে এবার বিশ্বকাপ আমরা যদি গড কিছুটা ফেভার করে তাহলে আমরা জিতবো। মানে আপনি ইংল্যান্ডের ব্যাপারে আশাবাদী? আশাবাদী। যদি বা ব্যক্তিগতভাবে মেসির ভক্ত, মেসির খেলাটা খুবই এনজয় করি, কম্পিউটারের মতো খেলে, কিন্তু ব্যক্তিগত আমার মনে হয় যে যদি কোনোবার আসার কাছাকাছি, বিশ্বকাপের কাছাকাছি যায়, এইবারই সম্ভাবনা সবচেয়ে বেশি। রেজাউর রহমান, আপনি কাকে সাপোর্ট করেন? আমি বেসিক্যালি খেলা পছন্দ করি, সবার খেলাই দেখি, বাট ওনাদের মতো খুব ক্রেজি ফ্যান না। আমার CR7-কে পছন্দ। আমার CR7-কে পছন্দ আসলে যেমনটা আপনার সাথে একটু আগে কথা বলছিলাম, যে ওনার যে মানবিক আচরণগুলো এগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে। যেমন উনি কিন্তু ব্লাড ডোনার, উনি রেগুলারলি ব্লাড ডোনেট করে। আমি নিজেও একজন ব্লাড ডোনার, আমি রেগুলারলি ব্লাড ডোনেট করি। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে ওনার বডিতে কোথাও কোনো টাট্টু নেই। ওই লেভেলের একজন তারকা ফুটবলার, তার তো এগুলো, এবং সে খুব ফ্যাশন সচেতন, তারও এই ধরনের অনেক অ্যাক্টিভিটি থাকে। তারপর উনি টাট্টু থেকে দূরে আছেন বিকজ অফ রেগুলারলি ব্লাড ডোনেশন প্রোগ্রাম। তো এটা একটা বড় ফ্যাক্টর। পাশাপাশি মেসির খেলা আমার খুব পছন্দ। একবার দেখছি যে মেসি দাঁড়িয়ে আছে, মানে বলের জন্য ওয়েট করছে। দূর থেকে যারা মেসিকে চেনে না তাদের কাছে মনে হবে যে এই লোকটা মাঝখানে দাঁড়িয়ে আছে কেন, সে জাস্ট দাঁড়িয়েছিল। যখন তার কাছে বল এসছে, সে বল নিয়ে গোলের কাছে চলে গেছে। আমার এই ক্যারিশমাটা আসলে তার খুব পছন্দ। আপনি গোলসেন গ্রুপের বড় কর্মকর্তা, আপনারা ফুটবল উন্নয়নে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? ফার্স্ট পরিকল্পনা একটা অংশ আজকের প্রোগ্রাম। পাশাপাশি আমরা যেহেতু দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করছি, আমাদের আপনি জানেন যে USA-তে আমাদের প্রোগ্রাম হয়। তো আমরা সারা পৃথিবী থেকে স্পোর্টসের ডেভেলপমেন্টের জন্য কাজ করছি, এবং আমাদের যে মেইন মোটো, আমরা দেশের উন্নয়নে কাজ করছি, পাশাপাশি ট্যুরিজম উন্নয়নের জন্য কাজ করছি। তো যখন আমরা দেশের উন্নয়নের কথা বলছি, তখন কিন্তু এই মানে স্পোর্টসের একটা পার্টের মধ্যে চলে আসে। পাশাপাশি ট্যুরিজমের সাথে যদি আপনি আবার এই ধরনের ফুটবলকে যদি যোগ করতে চান, তাহলে এখানে যেমন বিভিন্ন জায়গার একটা ভার্সেটাইল অডিয়েন্স আছে, প্লেয়ার আছে, দেশে দেশে প্রবাসী প্লেয়ার আছে। আপনি দেখেন বিভিন্ন দেশে, ফ্রান্সের যারা প্লেয়ার তারা ফ্রান্সের না, তারা কিন্তু ফ্রেঞ্চ না, তারা বাইরে থেকে এসছে। একইভাবে অন্যান্য দেশে কিন্তু একই অবস্থা। তো আমরা আসলে যদিও প্রবাসী বলি, কিন্তু আসলে সবাই তো মানুষ। তো সব মানুষের জন্য আসলে আমরা কাজ করছি। প্রিয়, যে আজকের খেলাগুলো নিয়ে, ফলাফলগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, সাউথ কোরিয়া প্রথম ম্যাচ দুর্দান্ত খেলেছে, জি, কিন্তু আজকে যে কিছুক্ষণ আগে খেলা শেষ হলো, হেরে গেল। এটা কি প্রত্যাশিত নাকি অপ্রত্যাশিত? আপনার কাছে কি মনে হয়? আমি বলবো এটা প্রত্যাশিত ছিল, কারণ একে তো মেক্সিকো স্বাগতিক, অ্যান্ড মেক্সিকো নিজের মাঠে খেলছে, তাদের সমর্থনের একটা প্রেশার তো আছেই। অ্যান্ড কোরিয়া অ্যাওয়ে টিম হিসেবে খেলছে, সো ওইটার আলাদা একটা প্রেশার। অ্যান্ড মেক্সিকো কিন্তু আপনি যদি র্যাঙ্কিংও বিচার করেন, র্যাঙ্কিংও কিন্তু মেক্সিকো আগানো দক্ষিণ কোরিয়ার চেয়ে। অ্যান্ড মেক্সিকো আজকে পুরো ম্যাচটা যেভাবে খেলেছে, গোছানো ফুটবল, নিজের মাঠে, নিজের দর্শকদের সামনে, এটা কিন্তু অবিশ্বাস্য আসলে। যদিও গোলটা দক্ষিণ কোরিয়ার গোলকিপারের ভুলের থেকেই হয়েছে, আসলে ওই সুযোগটা কিন্তু মেক্সিকো কাজে লাগিয়েছে। অনেক দল হয়তো ওই সুযোগটা কাজে লাগাতে পারতো না। এবং মেক্সিকোর গোলকিপারের কথা অবশ্যই বলতে হয়, 87তম মিনিটে ডাবল সেভ যেটা করলো কোরিয়ার, এটা অসাধারণ আসলে। ওইটাও কিন্তু ড্র হয়ে যেতে পারতো ওই গোলটা হজম করলে। অবশ্যই বলতে হয় যে মেক্সিকো বেটার টিম হিসেবে আজকে জিতছে। অ্যান্ড যেটা বললাম আর কি, যে নিজের মাঠে ওইটা আলাদা একটা অ্যাডভান্টেজ আপনার জন্য। আপনি যখন নিজের মাঠে নিজের দর্শকদের সাপোর্টের সাথে খেলবেন, অ্যান্ড আপনার মাঠে খেলতেছেন, আপনি ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ জিতে আপনি কিন্তু সবার আগে রাউন্ড অফ 32 নিশ্চিত করে ফেলছেন অলরেডি। এটা কিন্তু বিগ একটা প্লাস পয়েন্ট। পরের ম্যাচটা তো অনেক রিল্যাক্স থাকবে, পরের ম্যাচটা অনেক রিল্যাক্স, নির্ভর হয়ে খেলতে পারবে তারা। খালি চান্স হলো যে পরের ম্যাচটা যদি জিতে বা ড্র করে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। এখন সেটা হয়তো তাদের টার্গেট থাকবে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা পরের রাউন্ডে যাই। কিন্তু তারা পরের রাউন্ডে যাচ্ছে, এটা কিন্তু অলরেডি নিশ্চিত। সাউথ আফ্রিকার পয়েন্ট অর্জন, তারা প্রথম ম্যাচ হেরে গেল, পরের ম্যাচে ড্র করলো, নিশ্চয়ই খেলা দেখেছি। জি, খেলা দেখেছি। এটা কেমন খেলেছে সাউথ আফ্রিকা? মোটামুটি ভালোই খেলেছে প্রথম ম্যাচের তুলনায়। প্রথম ম্যাচেও কিন্তু সাউথ আফ্রিকার দুটো লাল কার্ড ছিল। মেক্সিকোর সাথে যে ম্যাচটা ছিল সেটাতে তারা খুব একটা সুবিধা করতে পারেনি। মেক্সিকো অনেক প্রেশার দিয়ে খেলেছে আসলে, শুরু থেকে অ্যাটাকিং, ওই প্রেশারটা কিন্তু সাউথ আফ্রিকা নিতে পারেনি। কিন্তু কালকে যখন চেক প্রথমে গোল দিয়েছিল, আমার মনে হয়েছিল যে চেক জিতে যাবে, কারণ চেক সাউথ কোরিয়ার সাথেও ফার্স্টে গোল দিয়েছিল, যদিও পরে তারা দুটো গোল কনসিড করে হেরে যায় ম্যাচটা। বাট চেক কিন্তু ভালো খেলেছে। চেক হিসাবে ইউরোপিয়ান দল, এবং ইউরোপের আপনি যদি বলেন স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, এদের সাথে কিন্তু প্রতিনিয়ত তারা খেলছে, তাদের কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আছে।
কিন্তু এটা আসলে বলা কঠিন যে বিশ্বকাপের মতো জায়গায় চেকোস্লোভাকিয়া এখন চেক রিপাবলিক বলে, জি। কিন্তু যখন এই দেশটির নাম ছিল চেকোস্লোভাকিয়া তারা কিন্তু একবার রানার্স আপ জি হয়েছে। জি রানার্স আপ হয়েছিল, জি বিশ্বকাপের রানার্স আপ হওয়া দল, কিন্তু এরপরে এবং কিন্তু তাদের তারা প্লেয়ার গুলো বিশ্বের বিভিন্ন জায়গায় যে বড় বড় লিগ যেখানে হয় সেখানে কিন্তু এদের প্লেয়াররা খেলে জি জি সবাই। জি অবশ্যই, যেমন চেকের যে স্ট্রাইকারটা প্যাট্রিক শিক, সে কিন্তু জার্মান লিগে খেলে, জার্মান লিগে বায়ার্ন লেভারকুজেনের প্লেয়ার, এছাড়া আরও অনেক প্লেয়ার আছে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ারও আছে। ওই হিসেবে কিন্তু আপনি কোনো অংশেই দলটাকে খারাপ বলতে পারেন না, কিন্তু ওই যে দিন শেষে একটাই কথা, বিশ্বকাপে আসলে কখন কি হয়ে যায় এটা কেউই বলতে পারে না। আপনি ভালো দল হয়েও খারাপ দলের কাছে হেরে যেতে পারেন, বা র্যাঙ্কিং আপনার চেয়ে পিছের দলের কাছেও আপনি হেরে যেতে পারেন, এটা আসলে কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যাওয়া এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ড্র করা, চেক তো শুরুর 2 ম্যাচে বড় ধাক্কা এবং পরের ম্যাচ কিন্তু আরো বড় ম্যাচ তাদের মেক্সিকোর সাথে স্বাগতিকদের দেশে স্বাগতিকদের বিপক্ষে খেলা, ওইটা আরো কঠিন হবে তাদের জন্য। সমীকরণটা খুবই কঠিন মনে হচ্ছে পরের রাউন্ডে নিশ্চিত করা। রেজাউর রহমান এবং কামরুল ইসলাম আপনাদের কাছে আসব, তার আগে আমাদের কিছু নিয়মিত আয়োজন আছে এই অনুষ্ঠানে। গোলসান গ্রুপের পক্ষ থেকে কুইজ আছে, সেই কুইজের বিজয়ী যারা, আমরা একটু তাদের নামটা ঘোষণা করে আসছি। কাতার এবং কানাডার ম্যাচের ফলাফল, কে জিতবে কে হারবে বা নাকি ড্র হবে, সেটি যারা বিজয়ী হয়েছেন তাদের নামটি আমরা আমাদের স্ক্রিনে প্রদর্শন করছি। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলার রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। প্রিয় দর্শক, দেখলেন বিজয়ীদের নাম। এখানেও প্রবাসীদের খুব ভালো অবস্থান। আমরা প্রতিদিনই দেখি যে কোনো না কোনো প্রবাসী এই কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হচ্ছেন। আপনাদের জন্য শুভকামনা। আর আগামী রাতের যে ম্যাচগুলো হবে, নেদারল্যান্ড এবং সুইডেন, এই ম্যাচের ফলাফল কি হবে প্রিয় দর্শক আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা আশা করি আপনারা এই কুইজে অংশ নেবেন এবং বিজয়ীদের অবশ্যই প্রতিদিনের মতো যেই পুরস্কার দেওয়া হয় সেটি আপনারাও পাবেন এবং আপনারা সংগ্রহ করে নেবেন। রেজাউর রহমান, যেটি বলছিলেন সাংবাদিক এবং ফুটবল বিশ্লেষক, জি খেলা এনজয় করছিলাম ওনার কথা। হ্যাঁ, খেলা অবশ্যই খেলাটা আসলে ভালো বলেন। আমি আর ওনার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল ধরুন হাইতির আর ব্রাজিলের খেলা বোধহয়, হ্যাঁ, হাইতি জিতে গেল, আগামী ভোরে হাইতি জিতে গেল। এইটাই কিন্তু আসলে যারা ফুটবলকে এন্টারটেইন হিসেবে নিচ্ছে তাদের দেখার বিষয় আছে। পাশাপাশি এই যে নেইমার বেসড বা মেসি বেসড টিম, এই টিমের যে ওই ওয়ান ম্যান আর্মির ওই জায়গা থেকে কিন্তু সরে আসতে পারবে। এবং এবার যেমন ড্র হচ্ছিল, যেমন ব্রাজিল ড্র হয়েছে, এটা আসলে আনএক্সপেক্টেড। এবং যারা ব্রাজিলের মানে ওনার মতো ব্লাইন্ড সাপোর্টার, তারাও কিন্তু খুব ব্যথিত, মর্মাহত। তো আমাদের কাছে যেটা মনে হয় যে আসলে একটু চেঞ্জ হয়ে আসা উচিত। এবং আমি যদিও অ্যানালিস্ট না, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে এইবার পৃথিবী একটা ভিন্ন কিছু দেখতে পারে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যারা লাইমলাইটে ছিল না, তারা কিন্তু লাইমলাইটে আসার জন্য যেই পরিমাণ এফোর্ট দিচ্ছে, সেই পরিমাণ এফোর্ট কিন্তু তারকা ফুটবলাররা দিতে পারছে না। এবং অনেকেই, আমি কারো নাম বলতে চাই না, কেন এখানে যেহেতু অনেক সাপোর্টার আছেন, ধরেন তারা নেক্সট কাপ খেলবেন না এবং এটা তাদের লাস্ট খেলা। তো লাস্ট খেলার যে এফোর্ট, তার যে কনসিস্টেন্সি, সেটা আসলে ন্যাচুরালি রাখতে পারেন না। তো ডেফিনেটলি দেখা যাক। আমার মনে হয় যদি নতুন কেউ আসে, যারা ফুটবলের নিয়ে যারা গবেষণা করে তারা বুঝতেই পারেনি এরকম একজনের হাতে যদি কাপ চলে যায়, সেটা খুব আনন্দদায়ক হবে। কামরুল ইসলাম, আপনি ইংল্যান্ডে থাকেন এবং আমার দেখা মতে আমারও দেখা সৌভাগ্য হয়েছে ইংল্যান্ডে, যে ফুটবল বলতে ওদের মনে হয় সবচেয়ে বড় উৎসব বা বড় নাম। যে সময় ইপিএল মানে ইংলিশ প্রিমিয়ার লিগগুলো হয় শনিবার রবিবার, ওদের বিভিন্ন মার্কেট বা পাব, বিশেষ করে মাঠে তো পাগলামি চলতেই থাকে, পাবগুলোতে সবাই বসে শত শত লোক একসঙ্গে খেলা দেখছে, কেউ খেলা দেখতে পারুক না পারুক, কিন্তু তাদের যে উত্তেজনা, কি বলবেন? আপনি সেখানে স্থায়ীভাবে থাকছেন, আপনি আরো ভালো বলতে পারবেন। অ্যামেজিং। পুরো ইউরোপে একই সিনারিও, কিন্তু ইংল্যান্ডে আপনি যেটা বলেন ইটস অলরাইট, যে প্রত্যেকটা প্রত্যেক মনের জন্য একেবারে সব কিছু ফুটবল হয়ে গেছে, সব কিছুই এবং সেখানে বয়সের কোনো ডিফারেন্স থাকে না। একেবারেই 80 বছর 85 বছরের এইজড থেকে শুরু করে চিলড্রেন থেকে শুরু, সব এইজের মানুষ। এবং আমি এ পর্যন্ত জানি যারা একবারেই টাকা পয়সা
হীন কিছু থাকে সেলিব্রেট, এরাও যে কোনো কায়দায় টাকা জোর করে ফুটবলের টিকিট কেনে। মানে ফুটবল ইজ মানে এভরিডে ঈদ। আমাদের যেমন একটা ঈদ হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, একটা ফুটবল ওদের কোনো আমি কোনো বিরতি দেখি না। এভরিডে যদি ম্যাচ হয় এভরিডে এভাবে এনজয় করে, এবং সব বয়সের মানুষ, সব শ্রেণীর মানুষ এবং সব চিন্তার মানুষ। এখানে স্কলার বলেন, আর একেবারে কম বোঝের সব মানুষই এনজয় করে। এত উত্তেজনা, এত ফুটবল প্রেমী, এত মানুষ খেলে এবং অবকাঠামো তো নিঃসন্দেহে ভালো, একদম তৃণমূল পর্যায় থেকে শিশুকাল থেকে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার যে যা যা দরকার সবই আছে ইংল্যান্ডে। কিন্তু তারপরেও ইংল্যান্ডে সেই 1966 সালে পর এই পর্যন্ত আর ফাইনালেই তো দেখা যায়নি ইংল্যান্ড। না, আমরা ইংল্যান্ড বারবার চেষ্টা করছে, গতবারও আমরা মানে ফাইনালের চিন্তায় ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ভাগ্য এই বরাবরই যেন ইংল্যান্ডের বিপক্ষে চলে গেছে। আপনি দেখেন ওই যে সে ঐতিহাসিক ম্যারাডোনার গোল থেকে শুরু করে ভাগ্য আর কোনো ফেভার করলো না। কথা বলতে যাচ্ছি, হাত দিয়ে গোল, হাত দিয়ে ওই গোলটা, যদিও ম্যারাডোনার পরের গোলটা আরো ভালো ছিল, কিন্তু ওই গোলটা এখনো পর্যন্ত, সো ওইখানে মনে হয়েছে ইংল্যান্ডবাসীকে কাদায় এখনো পর্যন্ত ওইটা মানে ম্যারাডোনার থেকে স্মৃতি থেকে শুরু করে যে মনে হচ্ছে যে ওইটা আমাদের একটা বিশ্বকাপ থেকে আমরা বঞ্চিত হলাম। তারপরে ইউরোপের সব টিমই তো খুব চ্যাম্পিয়ন টাইপ, ফ্রান্সের কাছে বারবার কাছাকাছি গিয়ে হেরে যাওয়া, জার্মানির কাছে কাছাকাছি গিয়ে হেরে যাওয়া। সো এই ধরনের সিচুয়েশনে লং টার্ম বিশ্বকাপ না একটা দুর্ভাগ্য আমার কাছে মনে হয়। কিন্তু খেলার কোনো কমতি বা মানুষের উৎসাহের কোনো কমতি, বা আমাদের তো মনে হয় প্রিমিয়ার লিগটা সবচেয়ে বেশি জনপ্রিয়, আর কোনো জায়গায় ঘাটতি আমি দেখি না। শুধু আমরা একটা বিশ্বকাপ পাইনি, আর বড় কোনো কাপ ওইভাবে হয়নি, কিন্তু আমাদের প্লেয়ারদের ভিতরে, মানুষদের ভিতরে, বা স্পন্সরদের ভিতরে, ক্লাবগুলোর ভিতরে, কোচদের জন্য কোনোভাবেই আমি ঘাটতি দেখি না। তো আমার আশা করছি যে মনে হচ্ছে ভাগ্য চাকা এবার ঘুরবে। আমি খুবই কনফিডেন্ট এবার। কালকেই বোধহয় খেলাটা দেখলাম হ্যাঁ ক্রোয়েশিয়ার সঙ্গে। ক্রোয়েশিয়া তো গতবার সেমিফাইনালে ছিল, তার আগের বার রানার্স আপ। সেই দলকে যেভাবে ওরা বিট করলো, পার্টিকুলারলি হ্যারি কেন যে খেলাটা দিল, এবং সব প্লেয়ারই ভালো খেলছে, কিন্তু স্পেশালি ভালো খেলেছে, রাশফোর্ড ভালো খেলেছে, আবার ওই সাকা আমাদের একটা ভালো প্লেয়ার। সো আমার মনে হচ্ছে যে ইংল্যান্ড যদি গড ফেভার পায় তো বিশ্বকাপ টাচ করার সম্ভাবনা আছে। আপনার জন্য অবশ্যই শুভকামনা। আচ্ছা, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে আপনাদের হামজা চৌধুরী তো এখন আমাদের, এবং হামজা চৌধুরী বাংলাদেশে জাতীয় দলে আসার পর থেকে বাংলাদেশের ফুটবলে কিন্তু নতুন মাত্রা তৈরি হয়েছে। হামজা চৌধুরী লাইক মি, ফুললি আপনাদের না, ফুললি ইংল্যান্ডের না, দুই দলেরই। আমি দুই দেশেরই, বাংলাদেশ এবং ইংল্যান্ডের। আপনি কি খুশি হচ্ছেন ইংল্যান্ড ছেড়ে যে বাংলাদেশ জাতীয় দলে খেলছেন উনি? না, সে ইংল্যান্ডের জাতীয় দলে কখনো খেলেনি, একটা বয়সভিত্তিক জাতীয় দলে। এখন যে টিমটা, এই টিমেতে কখনো খেলেনি, ক্লাবে তো খেলছেই। আর ইংল্যান্ডের জাতীয় দলে যদি চান্স পায় তখন তো হয়তো দেখবে যে দুই দলে খেলা যায় কিনা, বা হোয়াটএভার। জাতীয় দলে চান্স পাইলে আমার মনে হয় না আর বাংলাদেশকে সেভাবে রিপ্রেজেন্ট করতে পারবে, যদিও তার বাংলাদেশ প্রেম আমি দেখলাম যে অনেক ভালো, মানে অনেক ডেভেলপ ডিপ বাংলাদেশ প্রেম। তো বাংলাদেশি হিসেবে আমি খুশি হয়েছি, বাংলাদেশি হিসেবে খুশি হয়েছি। আর বাংলাদেশের খেলার সাথে সাথে যদি কখনো সে ইংল্যান্ডের জাতীয় দলে চান্স পায়, আমার মনে হবে যে সেজন্য জাতীয় দলেও খেলে, ইংল্যান্ডে দুই দেশের জাতীয় দলে খেলে। এমনকি হামজা চৌধুরীর মতো এরকম বাঙালি বংশোদ্ভূত আরো কেউ আছেন যারা ইংল্যান্ডে প্রফেশনাল লিগগুলো খেলছেন? কিছু কিছু থাকতে পারে, কিন্তু একেবারে ফুল হাইলাইটেড কেউ আমি কাউকে দেখিনি এইভাবে। তো এখন তো একেবারে জুনিয়র লেভেলে অনেক বাংলাদেশিরা সব ক্ষেত্রেই আগাচ্ছে। তাদের দেশে এনে খেলানোর মতো কোনো উদ্যোগ আপনারা নিতে পারেন কিনা? আপনারা প্রবাসে ইংল্যান্ডে আমরা জানি পুরো যুক্তরাজ্যে 10 লাখের মতো বাংলাদেশি বসবাস করেন। তো সেখান থেকে যদি কিছু পাই আমরা আমাদের জাতীয় দলে, দেখেন মরক্কোর কথা যদি আমরা বলি, মরক্কোর জাতীয় দলের একজন মাত্র আছেন যার জন্ম মরক্কোতে হয়েছে, আর সবাই কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে জন্ম নিয়ে সেখানে বেড়ে ওঠে, সেখান থেকে খেলা শিখে কিন্তু দেশের হয়ে খেলছেন, তার আসল শেকড় যেখানে। তো সেটা তো অবশ্যই আপনাদের কাজ করার কিছু আছে। এই ট্রেন্ডটা তৈরি হয়েছে, আমি দেখলাম এই যে আমাদের ফিমেল ফুটবলে ওরকম আসলো, দেখলাম ট্রেন্ডটা তৈরি হয়েছে এবং এটা চলমান থাকবে। আমি তো দেখলাম আমেরিকান যে 3 ভাই, ওরা 4 ভাই, 2 ভাই এখানে খেলছে বয়সভিত্তিক দলে। তার একটা ভাই দেখলাম যে মেসির সাথে না, মেসির প্রতিপক্ষ হিসেবে খেলছে, ফিলাডেলফিয়াতে এমএলএসে কুইন সুলিভান। একটা ভাই, সে বাংলাদেশি। তো অ্যামেজড করছে আমাকে, হি সিরিয়াসলি অ্যামেজড। তো সেই ক্ষেত্রে এই ট্রেন্ডটা তৈরি আসবে,
কিন্তু এর বিপরীতে আমি আরেকটা জিনিস দেখি, বাংলাদেশেও ভালো মানের ফুটবল তৈরি হওয়ার কাছাকাছি গেছে, পার্টিকুলারলি উইমেন ফুটবল। আমাদের ঋতু চাকমা, তার ফুটবল দেখলেই মনে হচ্ছে না ইউরোপের কোনো ফুটবল খেলছে। সো বাংলাদেশে এখন যেভাবে ইনভেস্ট হচ্ছে, যেভাবে রিসোর্স তৈরি হচ্ছে, বাংলাদেশে ফুটবল অ্যাজ এ হোল স্পোর্টসে যেভাবে ক্রেজ তৈরি হচ্ছে, বাংলাদেশেও ওই মানে ফুটবল তৈরি হবে, এটা আমার বিশ্বাস। এবং যে ট্রেন্ডটা তৈরি আসছে সারা দুনিয়া থেকে আসবে, এটাও আসবে একটা সমন্বিত অবস্থায়। আমরা যদি এই শতাব্দীর কোনো সময় বাংলাদেশের হাতে ফুটবল কাপ দেখতে পারি, ওয়ার্ল্ড কাপ, আমি খুব বিস্মিত হব না। অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার এই কথা যেন ফলে একজন বাংলাদেশী হিসাবে তো আমাদের এটাই কথা না, আমি এটা বিশ্বাস করি। স্পোর্টস বা ফুটবল তো সারা বিশ্বকে মনে হয় যেভাবে একত্রিত করে, একটি জায়গায় নিয়ে আসে, এ আর অন্য কিছু না। না না না, সেই মঞ্চে যদি আমরা পার্টিকুলারলি আমরা এখন অলমোস্ট একটা মহাযুদ্ধের কাছাকাছি অবস্থান করছি। এই যে ইরান আমেরিকার যে হিউজ যুদ্ধ সারা বিশ্বকে এফেক্ট করলো, সেই যুদ্ধের সময় খেলাটাই একমাত্র একটা বিরতি এনে দিল। যদিও যুদ্ধ একটা সাময়িক বিরতি নেছে, তারপরে ওই খেলাটা সারা বিশ্বকে মোটামুটি এক জায়গায় করে দিয়েছে যে না, আমরা একটা ব্রেক নিই এই যুদ্ধ থেকে। গাজা যুদ্ধ শেষ হলো, দেন আবার ইরান যুদ্ধ শুরু হলো, একটা টালমাটাল দুনিয়ায় এই খেলাটা একটা শান্তির বাতাস তৈরি করছে। একদম ঠিক, একদম ঠিক। এবং এই শান্তির বাতাসটাই সারা বছর জুড়ে যেন থাকে, সারা বিশ্বময়, এটাই আমাদের কামনা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে যুক্ত হচ্ছি। আমাদের দেশের বাইরে আমাদের সহকর্মীরা রয়েছেন, তারা তাদের তথ্যচিত্র পাঠিয়েছেন, সেটা নিয়ে কিছু নিউজ তৈরি করেছে, যদি একটু দেখে আসি। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে উন্মাদনায় মেতেছে প্রবাসী বাংলাদেশিরাও। আজ আমরা এসেছি ইটালির পাবিয়া শহরে, যেখানে প্রায় কয়েক হাজার বাংলাদেশিদের বসবাস। জানবো বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রবাসী বাংলাদেশিদের অনুভূতি। তাহলে চলুন তাদের সাথে কথা বলি। আমি সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি ইটালিয়ান প্রবাসী, পাবিয়াতে থাকি। ছোটবেলা থেকে আমি আর্জেন্টিনার ভক্ত, কাজের ফাঁকেও খেলা দেখি, মূলত ম্যারাডোনার খেলা দেখেই আর্জেন্টিনার ভক্ত আমরা। আশা করি এবার বিশ্বকাপে আমার পছন্দের দল আর্জেন্টিনায় চ্যাম্পিয়ন হবে। আমি ফুটবল খেলা খুব পছন্দ করি, বিশেষ করে ইতালিতে। আমরা ইতালি থাকি ফ্যামিলির সবাই। আমার ছেলে মানে ছোট ছেলে ফুটবল খেলা পছন্দ করে। ইতালিতে ক্রিকেট খেলা নাই, শুধু ফুটবল খেলাই আছে। এটা ও ক্রিকেট খেলা বোঝেই না, ফুটবল খেলা বোঝে, ওইটা খুব পছন্দ করে। সেইভাবে ইটালিতে মানে ইটালি সাপোর্ট করতাম, ইটালি মানে খেলা পছন্দ করি, ফুটবল খেলা। তো এখন আর্জেন্টিনা মানে ভালো লাগে। ইটালিতে এবার আসতে পারে নাই, আর্জেন্টিনা খেলবে, তো আশাবাদী আছে আর্জেন্টিনা জিতবে। আর্জেন্টিনা সাপোর্ট করতেছি, এখন আল্লাহ ভরসা, ভালো লাগে খেলা। আমার ফুটবল অনেক পছন্দ, আর আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি চাই যে এই বছর আর্জেন্টিনা বিশ্বকাপ পাউক, আর এটাই চাওয়া। সেই স্মৃতিময় ছোট সময় আমরা যেভাবে খেলা দেখতাম, আর বিদেশের বাড়িতেও ওইভাবে দেখতেছি খেলা। আমরা ওই ছোট সময় অনেক খিচুড়ি খেতাম, বা বন্ধু বান্ধব মিলে রাত জেগে খেলাধুলা দেখতাম। এখনো সেই স্মৃতিগুলি মনে পড়লে আমাদের বন্ধু বান্ধব মিলে সবাই একত্রিত হইতে পারি না এখনো, যে কাজের ফাঁকে আমরা দেখার চেষ্টা করি। The World Cup is supposed to unite countries and unite people, and instead, with the fact that it's happening in the US and the amount of detentions and the fact is, like, for example, the referee who is not allowed access into the country, rather than being inclusive and bringing people together, it's dividing countries. And for example, there have been less visitors going to the US to watch this World Cup compared to other ones. The Democratic Republic of Congo, I'm rooting for them. Okay. It's the first time that the World Cup. I mean, I doubt that they will win, but we will still root for the underdogs. ছোটবেলা থেকে খেলা দেখি ব্রাজিলের। আমি পেলের খেলা দেখি নাই, কিন্তু রোনালদোর খেলা দেখছি কন্টিনিউ। দুঃখের বিষয় হলো ইতালিতে থাকি, এই 3 বছর ধরে ইটালি 3 বছর ধরে মন্দিয়ালের মধ্যে কোনো চান্স পাচ্ছে না। এটা সবচেয়ে বড় দুঃখের বিষয়। ছোটবেলার অনেক স্মৃতিচারণ মনে হয়। যখন বিশ্বকাপ খেলা হইতো তখন ব্রাজিলের গেঞ্জি পরে সারা এলাকা দৌড়দাপ করতাম বন্ধু বান্ধব নিয়ে।
ফ্ল্যাগ দিতাম অর্থ এলাকার মধ্যে। খাটটা কত লম্বা! আমি আমার ফ্যামিলি যারা যারা আছে সবাই ব্রাজিল, তো আমার ঘনিষ্ঠ বন্ধু সে আর্জেন্টিনা, মানে কন্টিনিউ এর সাথে কম্পিটিশন থাকতো। খাটটা কত লম্বা উঁচাতে আছে। Mi piace il calcio italiano, però quest'anno è andato আমি male il ইতালি calcio দলের italiano, ফুটবল পছন্দ e করি, allora tifo per il কিন্তু এই Brasile. বছর ইতালি E বিশ্বকাপে যেতে probabilmente পারেনি। andranno al World তাই Cup. আমি ব্রাজিলের সমর্থন করি। আশা করি তারাই জয়ী হবে। Andrà al World Cup. দর্শক, এই ছিল আজকে বিশ্বকাপের সর্বশেষ খবর ইটালির পাবিয়া শহর থেকে। সাথে ছিলাম আমি রিয়াজুল ইসলাম কাউসার। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আমরা কামরুল ইসলামের কাছে ছিলাম। আমি এবার রেজাউর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি, কামরুল ইসলাম যেটি বলছিলেন যে দেশের ফুটবল নিয়ে আপনারা তো বড় বড় কর্পোরেট হাউস, গোলসেন গ্রুপ অনেক প্রবাসীদের নিয়ে কাজ করছে, পর্যটন নিয়ে কাজ করছে, ফুটবল নিয়ে কি কাজ করা যায় দেশের ফুটবল উন্নয়নের ক্ষেত্রে? দেখুন, আমরা চাই যে দেশের মানুষের কল্যাণে কাজ করতে ট্যুরিজমের পাশাপাশি, এবং এটাই আমাদের বলতে পারেন ট্যাগলাইন, যে আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাচ্ছি। আর এখন যে ট্রেডিশন শুরু হয়েছে, যেমন আপনার উনি যেটা বলছিলেন যে কিছু ইয়াংস্টাররা ইংল্যান্ডে খেলছেন, তারা একসময় হয়তো দেশে ফিরে আসবেন খেলার জন্যই। কারণ নিজের দেশের, আমরা যারা দেশে আছি, আমি মনে করি আমাদের যারা প্রবাসী আছেন, দেশের ব্যাপার আমাদের যেমন টান, তাদের টান আমাদের চেয়ে অনেক বেশি। কারণ আমি তো সামনাসামনি আছি। আপনি এটা একদম সত্য। এটা আমাদের পেশাগত দায়িত্ব, আমরা মাঝে মধ্যে দেশের বাইরে যাই এবং ওখানে গেলে বোঝা যায় যে দেশে মানে দূরের থেকেও দেশের প্রতি তাদের যে টান মায়া অসম্ভব ভালো। বাংলাদেশের অবকাঠামো নির্মাণে যেহেতু গোলসেন্সের একটা বড় ইম্প্যাক্টফুল সিচুয়েশন তৈরি করে ফেলেছে গোলসেন্স গ্রুপ, এবং আপনি জানেন যে এই সেক্টর কিন্তু আমরা পায়োনিয়ার। তো আমরা আমাদের এই পায়োনিয়ারশিপটাকে মেনটেন করার জন্যই আমরা যেভাবে কাজ শুরু করেছি, সেই ক্ষেত্রে যে কোনো স্পোর্টসে, নট অনলি ফুটবল, যদি কোনো সাপোর্ট লাগে সেই ব্যাপার আমরা যারা এই বিষয় নিয়ে কাজ করছেন তাদের সাথে আমরা কথা বলবো, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। কারণ আমরা চাই দেশের উন্নয়ন। এবং আপনি যদি আমার ব্যক্তিগত কথা চিন্তা করেন, যে আমার দেশের বাইরে যাওয়ার অনেক সুযোগ ছিল। আমার এক্স কলিগ আছে অস্ট্রেলিয়াতে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছে ইউরোপে, আমি নিজে কয়েকবার ইউরোপে ভিজিট করে এসেছি। বাট আমার কিন্তু আলটিমেটলি মনে হচ্ছে যে আমি যাব না। এবং আমি ইউরোপে সেটেল হওয়ার জন্য, স্পেশালি জার্মানিতে সেটেল হওয়ার জন্য কিন্তু আমি জার্মান ল্যাঙ্গুয়েজে করেছি। আমি জার্মান ল্যাঙ্গুয়েজে B2 কমপ্লিট করা একজন, তারপর আমি যাইনি, আমি ঘুরে এসেছি। তো একইভাবে আমি বলবো, যারা দেশের বাইরে আছেন, যারা ভালো খেলছেন, তারা তাদের খেলার যে কৌশলগুলো আয়ত্ত করতে পারছেন। ধরা যাক এখন তারা ইংল্যান্ডে কোনো ক্লাবে খেলছেন, তারা যখন মানে একটা পার্টিকুলার এজ গ্রুপের সাথে খেলতে সুযোগ পাবেন, নিশ্চয়ই দেশে চলে আসবেন। এবং এখন আমরা মনে করি যে আমাদের দেশে যে প্রেক্ষাপট, এই সময় যে জিওপলিটিক্যাল যে সিচুয়েশন, সবগুলো কিন্তু ডেভেলপ, সবগুলো কিন্তু এখন পজিটিভ ফর্মে আছে। এই পজিটিভিটি নিয়েই আমরা আসলে দেশের জন্য কাজ করতে চাই। প্রিয়, আপনি তো ক্রীড়া সাংবাদিক, খেলাধুলা নিয়েই থাকেন। কেপ ভার্দের মতো একটি দেশ, মাত্র 5 লাখ জনসংখ্যা, অথচ আমাদের দেশে জনসংখ্যায় ভরা 18 কোটি, কেউ বলেন 19 কোটি, কেউ বলেন 20 কোটি। যাই হোক, লোক সংখ্যার তো অভাব নেই, ভালো খেলোয়াড়ের অভাবটা কেন? আপনি যদি বলেন, এগুলো আসলে অনেকগুলো দিক আছে। একটা যেমন গ্রাসরুট লেভেলে, এই যেমন ভাই বলছিলেন ইংল্যান্ডে বয়স ভিত্তিক দলের যে একাডেমি শুরু থেকে, তারা কিন্তু বাচ্চাকাল থেকেই ওই ট্রেনিংটা পেয়ে আসছে, ওই অনুশীলনটা করছে, তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনার 6 বছর হোক, 5 বছর হোক, তাদের কিন্তু সব বয়সভিত্তিক দল বা সব বয়সভিত্তিক একাডেমি আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে যতগুলো ক্লাব খেলে, সব ক্লাবেরই কিন্তু একাডেমি আছে নিজস্ব। তারা কিন্তু নিজস্ব অর্থায়নে সেই একাডেমিগুলো চালাচ্ছে। তারা কিন্তু নিজেরা প্লেয়ার প্রডিউস করছে, এই জন্য তাদের কিন্তু কখনোই প্লেয়ারের অভাব হয় না। এই যে আপনি যদি এবারে বিশ্বকাপে ইংল্যান্ডের টিমটা দেখেন, এত প্লেয়ার, এত স্টার প্লেয়ারকে ছাড়াই ওয়ার্ল্ড কাপ স্কোয়াড করেছে। আসলে কাকে বাদ দিয়ে কাকে দিবে, আসলে ওই জায়গায় তারা গিয়েছে কিন্তু এই সব কারণে। গ্রাস লেভেল থেকে তারা কিন্তু ডেভেলপ করেছে, তাদের একাডেমিগুলো স্ট্রং করেছে, তাদের বেস লেভেলটা স্ট্রং করেছে, এটা কিন্তু আমাদের দেশে নাই। আমাদের দেশে হয়তো সচরাচর এরকম দেখা যায় না, হাতে গোনা কয়েকটা যেমন আছে, যেমন বসুন্ধরা বা ফর্টিস যদি বলেন, বা ধরেন আবাহনী, মোহামেডান, তো ওই ইয়াটা এখন ধরে রাখতে পারছে না। আসলে তাদের অর্থেরও একটা সমস্যা আছে, যেটা বসুন্ধরা ফর্টিসে নাই। তারা কিন্তু একাডেমিটা চালাচ্ছে, তারা কিন্তু প্লেয়ার প্রডিউস করছে আসলে। কিন্তু যে প্রতিষ্ঠানগুলোর কথা বলেন, এরকম কোম্পানি তো আরো আছে, আমাদের কোম্পানি আছে, কিন্তু আমি জানি না কেন তাদের আগ্রহ হয় না। কারণ যেটা বলেন, হামজা ইংল্যান্ড থেকে যখন আসলো, বাংলাদেশে কিন্তু ফুটবলের নতুন একটা যে জাগরণ, এটা কিন্তু আসলে সবাই দেখেছে। বাংলাদেশের মাঠের পারফরমেন্সও কিন্তু তাই বলছে
সে কিন্তু গোল করছে, সে দলকে জিতাচ্ছেন। হয়তো আমরা এশিয়ান কোয়ালিফিকেশনে কোয়ালিফাই করতে পারিনি বা বিশ্বকাপ খেলছি না, কিন্তু আপনি দেখেন এই যে গত মাসে সান মারিনো গিয়ে আমরা কিন্তু প্রথমবার ইউরোপের মাটিতে গিয়ে প্রথম জয় নিয়ে এসেছি। সেই ম্যাচে কিন্তু হামজা খেলেছে, সুমিত সোম খেলেছে, ফাহমিদুল্লাহ খেলেছে, এরা কিন্তু সবাই প্রবাসী, কিন্তু তারা কিন্তু দিন শেষে বাইরে খেলুক আর যেখানেই ট্রেনিংটা পাক তারা কিন্তু এসে নিজ দেশকে রিপ্রেজেন্ট করছে। এটা কিন্তু একটা বড় বিষয়। আমার মনে হয় বাংলাদেশ কিন্তু খেলার জন্য আরো বেশি মানে আবহাওয়াগত বলেন, পরিবেশগত বলেন, ইউরোপের চেয়ে প্রচন্ড ঠান্ডা, আপনি বাইরের মাঠেও খেলতে পারবেন না, ইনডোর খেলতে পারবেন। বাংলাদেশে কিন্তু এই সমস্যা নেই, সারা বছর খেলতে পারে, সারা বছর খেলা যাবে। মানুষের যে উদ্দীপনা, আমাদের ইয়াংদের যে উদ্দীপনা, কিন্তু একটা জিনিস একটু ল্যাকিংস হলো যে যত ভালো ভালো দেশ দেখবেন যেদের যে খেলায় যে পরিমাণ ইনভেস্টমেন্ট, বাংলাদেশে ওইরকম ইনভেস্টমেন্ট কখনো ছিল না। বাংলাদেশ তো আসলে বাজেট কম ছিল, টাকা কম ছিল, আস্তে আস্তে ডেভেলপ করছে। এখনকার কিছুদিন আগে দেখলাম 10 লক্ষ কোটি টাকা বাজেট করছে। স্পোর্টস আস্তে আস্তে ডেভেলপ করবেই, আপনি তো ইনভেস্ট করা লাগবে, ক্লাব তৈরি করা লাগবে, প্লেয়ার তৈরি করা লাগবে। আমরা ছোটবেলায় দেখতাম যে ইভেন জার্সি গায়ে খেলা দেওয়ার মতো টাকা ছিল না। আপনি যে একটা ওই জার্সি তৈরি হবে, একটা ফুটবল খেলতে যেটা সবচেয়ে বড়, একটা বল কিনলেই হয়ে যায়, চাঁদা তুলতে হতো, চাঁদা উঠাতে হতো, একটা বুট কেনা যেত না। এখন তার ওই অবস্থা নেই। সো এখন দেখবেন যে হিউজ তৈরি হবে, কারণ আর্জেন্টিনার কয়জন মানুষ, ওদের তো লোক সংখ্যা সামান্য, অলমোস্ট আপনার আমার মনে হয় 10% ফুটবলার। কুরাসাও ল্যাটিন আমেরিকা থেকে যে দেশটি খেলছে তাদের 1,50,000 মাত্র জনসংখ্যা। এখন তারা টিমও বাড়ছে, টিমও তো বাড়ছে, প্রায় 25% কান্ট্রি এই ওয়ার্ল্ড কাপে অংশ নিল, কারণ আমাদের 200 মতো কান্ট্রি, তার ভিতরে 48টা কান্ট্রি অংশ নিল। সো যেভাবে ইনভেস্টমেন্ট আসতেছে আমি খুব আশাবাদী বাংলাদেশ নিয়ে। আর আমাদের যেভাবে জনসংখ্যা, এখানে মেসির জন্ম হবে, এখানেই ম্যারাডোনার জন্ম হবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু সময়ের ব্যবধানে যে ইনভেস্টমেন্ট আসবে, মানুষ আগ্রহ পাবে। আর ছোটো একবারেই গ্রাম থেকে যদি উঠে আসে, মেসিও তো একটা গ্রামে জন্ম নিয়েছে, গ্রাম জন্ম নিয়েই ওই যে মেসি হয়ে গেছে। তো এখানে আমাদের যে কী পরিমাণ মেসি আমাদের আছে এটা আমরা এখন জানিও না, যে আমাদের ওই গ্রামে একটা মেসি আছে, ওই গ্রামে একটা রোনালদো আছে। এগুলো বাছাই শুরু হলে, ইনভেস্টমেন্ট শুরু হলে দেখবেন যে আমাদের এখানেও ওই ধরনের প্লেয়ার জন্ম নেবে। আমার মনে হয় যে আমরা আরো ইজিলি পাবো এবং কম টাকায় পাবো। একদম ঠিক। আর অনেকে বলতে পারেন যে শারীরিক গড়ন, আমাদের দেশের মানুষ শারীরিক গড়ন অনেক ভালো। গত ইউরোপিয়ান যে খেলাটা আমি দেখলাম, ইউরোপে গিয়ে খেললো একটা ইউরোপিয়ান দেশের সাথে, ওখানে কোনো পার্থক্য বোঝা যায়নি। আমাদের প্লেয়াররা মোর অ্যাগ্রেসিভ ছিল, ওরা মনে করছে বাংলাদেশকে তো হারাই দেবো, একটু রিল্যাক্স হয়তো ছিল, কিন্তু আমাদের প্লেয়াররা মোর অ্যাগ্রেসিভ এবং শারীরিক কোনো ডিফারেন্স আমি দেখি নাই। আমার কাছে বিশ্বকাপের যে এনজয়মেন্ট সেটাই লাগছে। সান মারিনো হারানোর পরে আমি বাংলাদেশি হিসাবে মনে হয়েছে যে আমি বিশ্বকাপ জিতলাম। ইউরোপে গিয়ে ইউরোপের মাটিতে এবং প্রথম খেলায়। অনেক ধন্যবাদ কামরুল ইসলাম, ধন্যবাদ রেজাউর রহমান এবং সামিনিয়া সারপিও, আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক কিছু জানলাম। আবারও আমাদের যেহেতু বিশ্বকাপ চলাকালীন আমরা এই অনুষ্ঠানগুলো করে যাব, আপনাদের আর একদিন আপনাদের সঙ্গে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সেই পর্যন্ত অন্তত যে কথাগুলো আসলো সেগুলো থেকে আমাদের নীতি নির্ধারক যারা, তারা আন্তরিক উদ্যোগ নেবেন। উদ্যোগ নিয়ে আমরাও চাই, আমি রোজই একটি কথা বলি, আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক থাকবেই, কিন্তু যখন মাঠে খেলা হবে তখন যেন আমরা আমাদের পতাকা নিয়েই দৌড়াতে পারি। সবাই ভালো থাকবেন। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।
গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন, সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা, নিজের হোটেলেই ভ্যাকেশন উপভোগ করার সুযোগ, ইন্টারেস্ট ফ্রি ইনকাম সহ একটি প্রেস্টিজিয়াস লাইফস্টাইল, যে কোনো সময় ওনারশিপ ট্রান্সফার ও রিসেল করার সুবিধা, প্রতি বছর অ্যাসেট ভ্যালু কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, আজীবনের জন্য অ্যানুয়াল প্রফিট নিশ্চিত করা। হোটেল মালিকানা সম্পর্কে বিস্তারিত জানতে আজই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক, পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালাল আয়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।